আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রথমেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রাজশাহী বোর্ড 2025 সালের এই 3 নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে। আমি বিগত ভিডিওগুলোতে এই দুইটি প্রশ্নের সলিউশন নিয়ে ইন ডিটেলসে আলোচনা করেছি। আশা করি আপনারা ভিডিও দুইটি দেখেছেন। এখন আমি এই প্রশ্নটির সলিউশন ইন ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি দেখার পর কোনো ডাউট থাকবে না। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 125 প্লাস 25 প্লাস 5 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 1/125, রাইট? সো দিস ইজ ভেরি ইজি কোয়েশ্চেন। আমরা সিম্পলি করে নেব। 3 নম্বর, এটা হচ্ছে ক। ধারাটির প্রথম পদ কী দেওয়া আছে? 125, 125 দেওয়া আছে। ধারাটির প্রথম পদ এ ইকুয়ালস 125, 125, তাই না? এখন দেখতে পাচ্ছি আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু মিলছে না, তাই না? কিন্তু যদি ভাগ করি তাহলে মিলছে, তাই না? তার মানে আমরা এখন অনুপাত বের করব এবং ধারাটির সাধারণ অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে আমরা কি করি? উপরে দিই দ্বিতীয় পদ, তাই না? তাহলে দ্বিতীয় পদ কী আছে? 25। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পদ আছে 25। তাহলে উপরে দেবো আমরা 25 এবং নিচে দেবো দ্বিতীয় পদের আগের পদ, মানে প্রথম পদ, তাহলে 125। এখন ভাগ করলে আমরা কী পাচ্ছি? আমরা এখানে না করে নিচে করি, এখানে লিখি, যেহেতু ওখানে হচ্ছে না জায়গাতে। তাহলে 25 আর নিচে হচ্ছে 125। তাহলে ভাগ করলে পাচ্ছি আমরা নিচে কত? 5 আর উপরে কি 1। আমরা আরেকটা বের করার চেষ্টা করি। আমরা এখন উপরে নিব এই তৃতীয় পদ, তাই না? তাহলে 5, নিচে নিতে হবে তৃতীয় পদের আগের পদ, তাহলে কত হবে? 25। ভাগ করলে আমরা পাচ্ছি 1/5, তাই না? তার মানে প্রতি ক্ষেত্রে কী আছে? অনুপাতটা সমান আছে। তার মানে আমরা বুঝতে পারছি ইহা একটি গুণোত্তর ধারা, তাই না? ইহা একটি গুণোত্তর ধারা। আশা করি বোঝা গেছে। এখন আমরা লক্ষ্য করি প্রশ্নটা, আমাদের প্রশ্নে বলা হয়েছে ধারাটির কোন পদ 1/125, মানে এখানে এন এর মানটা বের করতে বলা হয়েছে, তাই না? এখানে কিন্তু এন এর মান দেওয়া নাই। যদি বলা হতো ধারাটির 5তম পদ নির্ণয় করো, সেক্ষেত্রে এন এর মান 5। কিংবা যদি বলা হতো ধারাটির 20তম পদ নির্ণয় করো, সেক্ষেত্রে এন এর মান 20 হতো। কিন্তু বলা হয়েছে ধারাটির কোন পদ, মানে এখানে এন এর মানটা বের করতে বলা হয়েছে, তাই না? তার জন্য আমরা এখান থেকে এন এর মানটা বের করবো। ওকে, আর 1/125 অর্থাৎ 1/125 এটা হবে ধারাটির এনতম পদ। ওকে, তাহলে আমরা লিখে দেব, মনে করি ধারাটির এনতম পদ ইকুয়ালস 1/125। তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা গুণোত্তর ধারা। এখন আমাদের গুণোত্তর ধারা থেকে এন এর মানটা বের করতে হবে, আর আমরা এটুকুর পরিবর্তে ধরেছি 1/125। তার মানে আমাদের এই গুণোত্তর ধারার এনতম পদের সূত্রটা ব্যবহার করতে হবে, তাই না? আমরা এখন সূত্রটা লিখে দেবো সুন্দর করে, আমরা জানি এটা, তাই না? আমরা এখন সূত্রটা লিখে দেব। আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ ইকুয়ালস a⁴n-1, রাইট? এখন আমরা ধারাটির এনতম পদ ধরেছি এটা, তাই না? তার মানে এই বাংলাটুকুর পরিবর্তে আমরা বসাবো এটা। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে এই বাংলাটুকুর পরিবর্তে আমরা কী বসাচ্ছি? এটুকু 1/125 এটুকু বসিয়ে দিলাম, আর এটুকু আমরা এই পাশে বসিয়ে দিলাম। ওকে, জাস্ট কিছু করে নিয়ে আমি জাস্ট এটুকুর পরিবর্তে এটুকু বসিয়ে দিয়েছি, আর এটুকু এই পাশে লিখেছি, একটু সাজিয়ে নিয়েছি। আশা করি বোঝা গেছে। এখন এখানে মানগুলো বসিয়ে দেবো। এর মান কত? এর মান হচ্ছে 125, 125। আর এর মান আমরা দেখতে পাচ্ছি কত? 1/5, তাই না? সো 1/5n-1 ইকুয়ালস 1/125, রাইট? বা আমরা যেহেতু এনের মানটা বের করবো, তার জন্য এগুলোকে পাশে পাঠিয়ে দেবো, তাই না? তাহলে আমরা এখানে 1/5n-1 রেখে দিলাম, অ্যান্ড এখানে 1/125 এটা গুণ হয়ে আছে, তাই না? এখন এই পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ। আর ভাগ হলে আমরা কী লিখবো? নিচে লিখবো। ওকে, আশা করি বুঝে গেছে। এটা গুণ হয়ে আছে পাশে এসে ভাগ হয়ে গেল, অর্থাৎ নিচে লিখলাম।
বা 1/5^n-1। এখন আমরা এটুকু একটু ভাঙাবো। আমরা কীভাবে ভাঙাবো তা দেখিয়ে দিচ্ছি সুন্দর করে। তাহলে এখানে কী আছে 125, তাই না? 125 গুণিত 125, তাই না? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 125কে ভাঙা যায় 5 দ্বারা, তাহলে কত হবে 25, আবার 5 দ্বারা তাহলে হবে 25, 5, তাই না? তার মানে 5-এর ওপর পাওয়ার হচ্ছে 3 সমান হচ্ছে কি 125। আশা করি বুঝে গেছি। তাহলে এটার পরিবর্তে লিখতে পারি 5^3 ইন্টু এর পরিবর্তে লিখতে পারি 5^3। তাহলে আমরা এই দুইটা দেখতে পাচ্ছি একই, তাহলে বসে গেল, পাওয়ারের যোগ হবে, তাহলে হবে 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে লিখতে পারি, তাই না? এটাকে আমরা জাস্ট এইভাবে লিখতে পারি সিম্পলি। আশা করি বুঝে গেছে। আর এটা সূচকের সূত্র ব্যবহার করা হয়েছে এখানে, যে ভিত্তি একই, ভিত্তি বসে গেল আর পাওয়ারের যোগ হয়ে গেল, সিম্পল। তাহলে আমরা এটার পরিবর্তে 5^6 লিখব। তাহলে 1 থেকে গেল, এটার পরিবর্তে লিখতে পাচ্ছি 5^6। ওকে, এখন জাস্ট আর কয়েকটা লাইন তাহলে হয়ে যাবে। বা 1/5^n-1 ইকুয়ালস, আমরা এটাকে এরকম আকৃতিতে নিয়ে আসবো, অর্থাৎ এখানে বেজ আছে 1/5, তাহলে এটাকে আমরা 1/5 আকারে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা যদি 6 দিই তাহলে কোনো চেঞ্জ হবে না, তাই না? কারণটা কি, 1-এর উপর 6 দিলে 1 হয়ে যায় পাওয়ার, আর এখানে 5-এর উপর পাওয়ার 6 মানে তো এটা, তাই না? তার মানে এটুকু ভাঙলে সরল করলে এটুকু চলে আসে, তাই না? তার মানে বেজ একই হয়ে গেছে, সো বেজ আউট হয়ে গেল। সূচকের সূত্র মতে, সূচক আর লগারিদমের সূত্র আছে, সেগুলো অবশ্যই জানতে হবে আপনাদের। এই সূচকের লগারিদম সূত্র জানতে হবে আপনাদের। আমরা এখন এই সূত্রটি ব্যবহার করব, যে বেজ যদি একই থাকে তাহলে বেজ আউট হয়ে যাবে, তাই না? আশা করি এগুলো সূত্র জানেন আপনারা। এখন আমরা সিম্পলি আর কয়েকটা লাইন করে নেব। বা এই 1/5 একই আছে, সো বেজ আউট। তাহলে এখানে কি থাকলো n-1 ইকুয়ালস, এখানে কি থাকলো পাওয়ার 6, তাই না? সো 6 বসিয়ে দিলাম। আমি আবার দেখিয়ে দিচ্ছি এটা, এবং এটা বাদ চলে গেল বেজ দুটা, তাহলে এটা থাকবে আর এখানে 6 থাকবে। সো আমি 6টা এই পাশে লিখে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন জাস্ট আর কয়েকটা লাইন করব। বা এখানে n থেকে গেল, 6 থেকে গেল, -1 এ বাসে প্লাস, অতএব n ইকুয়ালস 7। সো n এর মানটা 7 বের হয়ে গেছে। তাহলে ধারাটির 7তম পদ বা সপ্তম পদ 1/125। অতএব নির্ণেয় ধারাটির 7তম পদ 1/125, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝে গেছে। এখন আমরা এই খ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে জি এবং এইচ এর মান নির্ণয় করো। তার মানে এখান থেকে আমাদের বের করতে হবে, এটা একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, তাই না? সো আমরা অলওয়েজ মনে রাখবো, আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। আমরা অলওয়েজ মনে রাখবো সমান্তর ধারার ক্ষেত্রে এ এবং ডি, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর। আমরা এই দুইটার মান যদি বের করতে পারি দুই ধারার ক্ষেত্রে, তাহলে এই দুইটা ব্যবহার করে এবং অন্যান্য সূত্রগুলো ব্যবহার করে আমরা বাকি মান সব বের করতে পারবো, বাকি যে কোনো মান বের করতে পারবো, তাই না? তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে এ এবং আর এর মান দুইটা বের করা। আমাদের ধারাতে যদি এর মান দেওয়া থাকে তাহলে আমরা লিখে নিব যে দেওয়া আছে এর মান এত, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব। তাহলে আমাদের ধারাতে যদি এই দুইটা মান দেওয়া থাকে তাহলে আমরা লিখে নিব যে দেওয়া আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নিব যে ধরি ধারাটির প্রথম পদ কিংবা সাধারণ অনুপাত এত। ওকে, তাহলে খ নম্বর দেখতে পাচ্ছি আমাদের প্রথম পদ এ দেওয়া আছে 7, তাহলে আমরা লিখে নেব দেওয়া আছে গুণোত্তর ধারাটির প্রথম পদ, তাই না? গুণোত্তর ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 7, এ ইকুয়াল 7। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর এর মান কি দেওয়া আছে কিংবা আর এর মান বের করা যাবে? না, বের করা যাবে না, কারণ এখানে কি আছে অক্ষরগুলো আছে, রাইট? তাহলে আমরা ধরে নিব এবং ধরি গুণোত্তর ধারাটির অনুপাত সমান কি ধরে নিব, আর ধরে নিব। আশা করি বুঝা গেছে। এখন আমরা লক্ষ্য করি আমাদের প্রশ্নে জি আর এইচ এর মান বের করতে বলা হয়েছে, তাই না? জি হচ্ছে 3তম পদ আর এইচ হচ্ছে 5ম পদ, তাই না? 3য় পদ আর 5ম পদ। তার মানে এখানে অ্যাকচুয়ালি n তম পদের সূত্র ব্যবহার করতে হবে সিম্পলি। তার মানে আমাদের প্রথমে n তম পদের সূত্রটা লিখে নিতে হবে, গুণোত্তর ধারার এই সূত্রটা। ওকে, তাহলে আমরা লিখে নেব আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ a r⁴n-1। ওকে,
আশা করি বোঝা গেছে। এখন এইরকম অঙ্কগুলোতে যে পদের মান দেওয়া থাকবে সে পদের সাহায্যে আমরা অন্য মানগুলো নির্ণয় করব। আমি আবার বলে দিচ্ছি, আমাদের মেন টার্গেট কী ছিল? আমাদের মেন টার্গেট ছিল এ এবং আর এর মান বের করা, তাই না? তাহলে এখানে এর মান আমরা পেয়ে নিয়েছি 7, এখন আমাদের আর এর মানটা বের করতে হবে, তাই না? সো আমরা আর এর মান বের করবো এই 1 2 3 4 এর চতুর্থ পদের সাহায্যে। তাহলে আমরা আর এর মানটা বের করব চতুর্থ পদের সাহায্যে। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে আমরা এখন চতুর্থ পদের সাহায্যে আর এর মানটা বের করব। তার জন্য আমরা এখন চতুর্থ পদটা নির্ণয় করে নিব সূত্রের সাহায্যে। অতএব ধারাটির চতুর্থ পদ সূত্রে এনের জায়গাতে কি বসাবো? আমরা 4 বসাবো, যেহেতু চতুর্থ পদ। তার মানে এনের মান কত হবে? 4। তাহলে কি হবে? a r⁻³ তাহলে এটা হচ্ছে চতুর্থ পদ সূত্রের সাহায্যে। আর এখানে চতুর্থ পদের মান দেওয়া আছে 448, তার মানে এই দুইটা পরস্পর সমান। প্রশ্ন মধ্যে আমরা কি লিখতে পারি? a r⁻³ = 448, 448। এবার আমরা এর মানটা এখানে বসিয়ে দিই। এর মান কত? 7 × r⁻³ = 448, রাইট? r⁻³ 448, এই 7 গুণ হয়ে আছে, এবার এসে ভাগ হয়ে গেল, তাই না? বা r³ ভাগ করলে আমরা কি পাচ্ছি? 64 বা r⁻³ এটাকে আমরা কি করতে পারি? আমরা কি জানি? পাওয়ার যদি 4/3 তাহলে 64 হয়, তাই না? তাহলে r³ আউট হয়ে গেল, অতএব কিউব আউট হয়ে গেল, আর সমান কি পেলাম? 4। মানে আমাদের এখানে পাওয়ার 3 দেওয়া আছে, তাই না? তার মানে এটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন পাওয়ার 3 হয়। সো এই পাওয়ার 3 আউট, তাহলে এখানে r = 4 থেকে গেল। তাহলে আমরা আর এর মান পেয়ে নিয়েছি। এখন আমরা যদি আর এর মান পেয়ে নিই, আমরা কি আর এর মান পেয়ে নিয়েছি কত? 4। তাহলে এ এবং আর এর মান দুইটা ব্যবহার করে, আমি আবারও বলে দিচ্ছি, এ এবং আর এই দুটা মান ব্যবহার করে আমরা যে কোনো মান বের করতে পারবো, তাই না? আমি তো আগেই বলেছি, রাইট? সো আমরা এখন এই দুইটা মান ব্যবহার করে, এ এবং আর এর মান ব্যবহার করে বাকি মানগুলো বের করে নিব। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4। বাকি মানগুলো আমরা লক্ষ্য করি। এখন আমাদের কি বলা হয়েছে? জি এবং এইচ এর মান নির্ণয় করে, তাই না? তাহলে আমরা এখন জি এর মান বের করে নিব। জি এর মান, অতএব জি এর মান বা জি কয়তম পদ? 1 2 3, মানে তৃতীয় পদ, তাই না? জি এর মান বা ধারাটির তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ। তাহলে আমরা সূত্র কি জানি? n তম পদের সূত্র a r⁻n-1, যেহেতু তৃতীয় পদ তার মানে n এর জায়গাতে আমরা কি বসাবো? 3। আশা করি বোঝা গেছে। এই জাস্ট n এর জায়গাতে আমরা কি বসালাম? 3 বসালাম। তাহলে বিয়োগ করে আমরা কি পাচ্ছি? ar², রাইট? এখন 7 থেকে গেল, আর এর জায়গাতে আমরা আর এর মান 4 বসিয়ে দেবো। এর মান বসিয়ে দিলাম, আর এর মান 4, তারপর স্কোয়ার। তাহলে 7 থেকে গেল, 4 4 কত হয়? 16। ওকে, এখন আমরা গুণ করে কত পাচ্ছি? 6 7 42 2, 7 7 7, তাহলে এখানে হচ্ছে 11, রাইট? তাহলে আমরা 112 পেয়ে নিয়েছি জি এর মান। এখন আমরা এইচ এর মানটা বের করে নিব। আর আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা সুন্দর করে এইচ এর মানটা বের করে নিচ্ছি। অতএব এইচ এর মান, তাহলে 1 2 3 4 5, তাহলে পঞ্চম পদ, তাই না? পঞ্চম পদ হচ্ছে এইচ। তাহলে এইচ এর মান বা ধারাটির পঞ্চম পদ, তাই না? পঞ্চম পদ। তাহলে এ r⁻, সূত্রে n এর জায়গাতে আমরা কি বসাবো? যেহেতু পঞ্চম পদ তার মানে n এর জায়গাতে আমরা 5 বসাবো। তাহলে 5 - 1, তাহলে এ r⁻4, এর মান 7 থেকে গেল, আর এর মান আমরা কি বের করেছি? 4। আর এখানে পাওয়ার কত আছে? পাওয়ার হচ্ছে 4, রাইট? তাহলে আমরা এখানে 7 রেখে দিলাম, পাওয়ার 4 দিলে কত হবে? 4 এর পাওয়ার 4, সো 4⁻4 = 256। তার সাথে 7 গুণ করলে কি হয়? গুণ তো 7, তাহলে কত হয় এখানে? 1792, মানে 1792। তাহলে এইচ এর মান আর জি এর মান বের হয়ে গেছে। অতএব নির্ণেয় জি এর মান, জি এর মান কত? 112, এবং এইচ এর মান হচ্ছে 1792। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে ফাইনাল আনসার। এখন আমরা এই গ নম্বর প্রশ্নের সলিউশন নিয়ে আলোচনা করব। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি? প্রদত্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে
সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করো। তাহলে প্রথমে সমান্তর ধারা গঠন করতে বলা হয়েছে এবং তার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 987 হলে এর মান নির্ণয় করো। সো ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। আমরা এখন সলিউশনটা বের করার চেষ্টা করি। গ নম্বর, তাই না? তাহলে প্রদত্ত ধারাটির প্রথম পদ, তাহলে আমরা প্রদত্ত ধারাটির প্রথম পদ 7 পেয়েছি আর অনুপাত পেয়েছি 4। এটা খ হতে পেয়েছি, তাই না? খ হতে পাই গুণোত্তর ধারাটির প্রথম পদ, গুণোত্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল 7 এবং সাধারণ অনুপাত আর ইকুয়ালস 4, তাই না? এখন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম পদকে প্রথম পদ, তাই না? তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে প্রথম পদকে প্রথম পদ, তাই না? তাহলে আমরা প্রথম পদকে প্রথম পদ লিখে দেবো। তাহলে প্রথম পদ এ সমান প্রথম পদই থেকে গেল, অর্থাৎ এই প্রথম পদ আমাদের প্রথম পদই থেকে গেল। এ ইকুয়াল 7, এখানে এ ইকুয়াল 7। তারপর কি বলা হয়েছে? সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে, তাহলে সাধারণ অনুপাত এটা হয়ে যাবে সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর। তাহলে ডি ইকুয়ালস কত হলো? তাহলে আমাদের 4 হয়ে গেল, তাই না? তাহলে সাধারণ অনুপাত সাধারণ অন্তর হয়ে গেল। এখন আমাদের বলা হয়েছে সাধারণ অন্তর ধরে একটি সমান্তর ধারা গঠন করো। তাহলে আমরা সমান্তর ধারা গঠন করি। আর আমাদের সমান্তর ধারা কিংবা গুণোত্তর ধারাতে কি লাগে? সাপোজ আমি একটা ধারা লিখছি, দেখতে পাচ্ছেন এটা একটা ধারা, তাই না? তাহলে প্রথম পদ লাগে, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং সবগুলোকে যোগ আকারে লিখে দিতে হয়। তাহলে আমরা এখন প্রথম পদ পেয়ে নিয়েছি এর মান, সো প্রথম পদ বের করতে হবে না, আমরা এখন দ্বিতীয় পদ বের করবো, তৃতীয় এবং চতুর্থ পদ বের করবো। তারপর সবগুলোকে ধারা আকারে লেখার জন্য যোগ আকারে লিখে দেবো। আশা করি বুঝে গেছে। আমি এগুলো এখন মুছে দিলাম, কেটে দিলাম। তাহলে আমাদের এখন এই দ্বিতীয় পদ বের করতে হবে, তৃতীয় পদ এবং চতুর্থ পদ বের করতে হবে, তাই না? আর যেহেতু এটা এখন সমান্তর ধারার মধ্যে পড়ে গেছে সাধারণ অন্তর, তার মানে আমাদের এখন সমান্তর ধারার সূত্রগুলো ব্যবহার করতে হবে। তো আমরা এখন সমান্তর ধারার এনতম পদের সূত্র লিখে দেবো। আমরা জানি সমান্তর ধারার এনতম পদ এটা লিখে দিচ্ছি। তাহলে আমরা জানি সমান্তর ধারার এনতম পদ ইকুয়ালস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এই দ্বিতীয় পদ বের করবো, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। তাহলে অতএব ধারাটির দ্বিতীয় পদ মানে সমান্তর ধারাটির দ্বিতীয় পদ বের করছি। দ্বিতীয় পদ মানে কি? এর জায়গাতে 2, তৃতীয় পদ মানে কি? এর জায়গাতে 3। তাহলে এ প্লাস এর জায়গাতে আমরা 2 বসিয়ে দেবো, বিয়োগ 1, এখানে ডি থেকে গেল। এই 2 থেকে 1 বাদ দিলে 1, সো একটা আমরা লিখবো না, আর এখানে ডি বসিয়ে দেবো। এখন এর মান হচ্ছে কত? 7, ডি এর মান কত? 4। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি কত? 7 আর 4 হচ্ছে 11। এখন আমরা ধারাটির হচ্ছে তৃতীয় পদ বের করবো, তাই না? এবং তারপর চতুর্থ পদ বের করবো। ওকে, তাহলে তৃতীয় পদ, ধারাটির তৃতীয় পদ, এগুলো কিন্তু আমরা সমান্তর ধারা বের করছি, তাই না? এখানে সমান্তর ধারা লিখলে ভালো হতো, সমান্তর ধারাটির দ্বিতীয় পদ, অতএব সমান্তর ধারাটির তৃতীয় পদ, তাই না? তাহলে কত হবে? এ প্লাস এর জায়গায় বসবে 3 বসবে, তাই না? তাহলে 3 মাইনাস 1, এখানে ডি, তাহলে এ প্লাস 2d, রাইট? এখন এর মান কত বসাবো? আমরা 7 বসিয়ে দেবো, ইন্টু 2 ইন্টু ডি এর মান হচ্ছে 4 বসাবো, তাই না? 4 বসিয়ে দিলাম। তাহলে 7, 4 দুগুণ হচ্ছে 8, তাহলে 8 কত হলো? 15 হয়ে গেল। এখন আবার কি করবো? ধারাটির চতুর্থ পদ বের করে নেব, রাইট? অতএব ধারাটির চতুর্থ পদ, তাহলে এ প্লাস এর জায়গাতে আমরা কি বসাবো? 4, যেহেতু চতুর্থ পদ তাহলে এর জায়গাতে 4 হবে। 4 মাইনাস 1 ইন্টু কত হলো? ডি, রাইট? এখন হচ্ছে এর মান কত বসিয়ে দিলাম, এর মান আমরা 7 বসিয়ে দিই, বাদ দিলে কত হয়? হচ্ছে 3। আর ডি এর মান কত বসাবো আমরা? ডি এর মান হচ্ছে 4, তাহলে 7 থেকে গেল, আর এখানে 3 4 কত হলো? 12। তো 12 এর সাথে কত হলো? 19, তাই না? ওকে, তাহলে আমাদের চতুর্থ পদ বের হয়ে গেল। তাহলে আমাদের একটা ধারাতে আমরা 1 2 3 4 4টা পদ লিখি, তারপর কি ডট ডট দিই, তাই না? মানে তারপরে আরো অসংখ্য পদ আছে, আমরা সেগুলো লিখলাম না, যেহেতু আমাদের ধারাতে প্রয়োজন নাই। তার জন্য আমরা চতুর্থ পদ বের করার পরে কি দিব? ডট ডট দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখন এভাবে ডট ডট দিয়ে দিব। আমরা এই ডট ডট দিচ্ছি কারণ আমরা বুঝাতে চাচ্ছি যে এই চতুর্থ পদ পর্যন্ত আমরা জাস্ট বের করলাম, তারপরের পদগুলো আমাদের যেহেতু দরকার নাই, তার জন্য আমরা এই ডট ডট দিয়ে দিলাম। এখন আমরা ধারাটি লিখে দেবো। ওকে, নির্ণয় সমান্তর ধারাটি, রাইট?
সমান্তর ধারাটি এখন আমরা জাস্ট যোগ আকারে লিখে দেবো। তাহলে প্রথম পদ 7 আমরা এইভাবে যোগ আকারে লিখে, তাই না? যে কোনো ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ সবগুলোকে যোগ আকারে লিখলে ধারা হয়ে যায়। তাহলে প্রথম পদ আমরা লিখে দেবো 7 যোগ দ্বিতীয় পদ আমরা বের করেছি 11, সো 11 প্লাস তৃতীয় পদ কত? তৃতীয় পদ হচ্ছে আমাদের এখানে 15 আর চতুর্থ পদ হচ্ছে 19। তাহলে আমরা এখানে দিলাম 15 প্লাস হচ্ছে 19 প্লাস আমাদের যেহেতু আরও অসংখ্য পদ আছে তার জন্য আমরা কি দিয়েছিলাম? ডট ডট, তাই না? তাহলে এখানে আমরা কি দেবো? এখানে ডট ডট দিয়ে দেবো। তাহলে আমাদের সমান্তর ধারাটি বের করা হয়ে গেছে। এখন আমরা বাকিটুকু করে নেব। এখানে বলা হয়েছে তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 987 হলে n এর মান নির্ণয় করো। তার মানে আমাদের এখানে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে এখন সূত্রটি লিখে নেব। আমরা জানি সমান্তর ধারার আবার আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এটা আমরা সূত্র জানি n/2 2a plus n minus 1 into d, রাইট? এখানে আমাদের কি দেওয়া আছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাই না? রাইট? তাহলে আমরা লিখে নেব দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি s সাফিক্স n কত মান দেওয়া আছে? 987, তাই না? 987, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি n/2 into 2a plus n minus 1 into d। আমরা এইটুকু এখানে লিখে দিলাম আর এইটুকুর পরিবর্তে কি বসাবো? 987, তাই না? 987, আশা করি বুঝে গেছে। এখন জাস্ট মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে n এর মানটা বের হয়ে যাবে। তাহলে n/2 থেকে গেল 2, এর মান কত আমরা পেয়েছি? 7, তাই না? এই 7, n এর মান 7 প্লাস n এর মান 7, n এর মান নয়, হ্যাঁ? তাহলে n - 1 থেকে গেল আর d এর মান আমরা পেয়েছি 4। আর দেখালাম না, আমরা জাস্ট a আর d এর মান দুইটা বসিয়ে দিয়েছি আর n এর মানটা এখন বের করে নেব। n/2 থেকে গেল, রাইট? এখন 7 দুগুণে কত হবে? 14। তাহলে 14 আর এখানে 4 দ্বারা গুণ করলে কত হবে? 2 এর সাথে গুণ করা লাগবে, তাহলে কত হবে? 4n আর প্লাস মাইনাস মাইনাস 4 একে হচ্ছে 4, 987। এখানে 4n থেকে গেল, 14 থেকে 4 বাদ দিলে হচ্ছে 10, 987। এখন আমরা কি করব? এখান থেকে জাস্ট কি কমন নেব? 2 কমন নেব, তাই না? 2 কমন নিলে কি থাকে এখানে? 2n প্লাস হচ্ছে 5 গুণ 10, 5, 987। ওকে, এখানে 2 কি হয়ে গেল? আউট হয়ে গেল, উপরে আর নিচে কেটে গেল। তাহলে n দ্বারা এই দুটোর সাথে গুণ করতে হবে, তাহলে কত হবে? 2n স্কোয়ার প্লাস n দ্বারা 5 এর সাথে গুণ, তাহলে 5n আর প্লাস এটা এই পাশে এসে মাইনাস এটা হয়ে গেল। আশা করি বুঝে গেছে। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম আপনারা হচ্ছে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবেন যাতে আপনাদের সময়টা কম লাগে। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা সিম্পলি আশা করি বুঝতে পারবেন। মিডল টার্ম করার জন্য আমরা কী করব? প্রথমে ক্যালকুলেটরকে মিডল টার্মের মুডে নিয়ে আসবো, তাই না? আশা করি দেখতে পাচ্ছেন। মুডে নিয়ে আসার জন্য প্রথমে আমরা কী টিপবো? এই মুড টিপবো। প্রথমে অন করি, তাহলে প্রথমে অন করলাম, এখন মুড টিপবো। 1 2 3, 3বার মুড টিপলাম। তারপর হচ্ছে এখানে কী লেখা আছে? ইকুয়েশন 1, তাহলে আমরা জাস্ট 1 টিপবো, 1 টিপলাম। তারপর আমরা কী আবার মুড টিপবো। ওকে, তারপর এখানে 2 লেখা আছে, সো আমরা 2 টিপবো। সো আমাদের হচ্ছে ক্যালকুলেটর এই মিডল টার্ম করার জন্য প্রস্তুত। এখন আমরা মিডল টার্ম করার জন্য আপনাদেরকে বাকি জিনিসগুলো বুঝিয়ে দেবো, আশা করি বুঝতে পারবেন। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাই সাবস্ক্রাইব তো আপনাদের করা উচিত আমি মনে করি। তাহলে আমরা এখন সুন্দর করে লিখে নেব আর আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে ক্যালকুলেটর এখানে কি বলা হয়েছে? এ হোয়াট, তাই না? মানে এর মানটা বসাতে হবে এখানে। তাহলে এর মান আমরা সবসময় কী বসাবো? এর মান বসাবো সবসময় 1, এর সবসময় কী বসাবো? 1। ওকে, 1 বসালাম। তারপরে 1 বসিয়ে দিয়ে 1 বসালাম, তারপরে আমরা কী সমানটা চাপ চেপে দেবো।
সমান চেপে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে কি লেখা আছে বি, তাই না, মানে এখানে বি এর মানটা বসাতে হবে। তাহলে বি এর মান সবসময় হবে, এখানে কি আছে এন আছে, তাই না, তার মানে এটা সহগ হয়ে যাবে বি। তাহলে এখানে কত আছে 5, তার মানে এখানে বি এর মানটা 5 হয়ে গেল। সো এখানে বি ইকুয়ালস আমরা 5 বসিয়ে দেবো। সো 5 দিলাম, এবার এখানে সমান প্রেস করব, তাহলে বি এর মান 5 পেলাম। এখন সি আছে, তাই না, সি কি বসাবো, সি হচ্ছে এই -987, তাই না, -987। আর এখানে এটা সহগ যা থাকবে তা দ্বারা গুণ করতে হবে। এখানে যদি 5 থাকে তাহলে 5 দ্বারা গুণ করতে হবে, এখানে 6 থাকলে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে সি এর মানটা হবে, সি কত হবে -987, তাহলে -987 গুণিত এ হচ্ছে 2। ওকে, সো 2 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এর মান সবসময় 1 ধরবেন, বি এর মানটা হবে এখানে যা থাকবে তার সহগ, সি হবে এই সি হবে এটা এবং এটা সহগের গুণফল, তাই না। তাহলে -987 গুণিত এখানে 2, তাহলে সি এর মান হচ্ছে এটা। সো আমরা এখানে সিম্পলি বসিয়ে দিয়েছি, রাইট। এখন জাস্ট সমান প্রেস করব, সমান প্রেস করলে x1 এর মান হচ্ছে 42 আসে, আমরা লিখে দিচ্ছি x1 এর মান হচ্ছে 42। আবার সমানটা চেপে দেবো, x2 এর মান হচ্ছে 47, x2 এর মান হচ্ছে -47। এখন এখানে যা থাকবে সে অনুযায়ী আমরা মিল টার্মটা করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট একটু দেখুন তাহলে হয়ে যাবে। বা এই 2n² থেকে গেল, আর এখানে -987 থেকে গেল ইকুয়াল 0। তাহলে আমরা এই দুই পাশে 2টা বসিয়ে দিলাম। এখন এটার পরিবর্তে এই 2টা বসাবো, এই 2টা। তাহলে 5n এর পরিবর্তে বসাবো এই 2টা। ওকে, আর আমাদের অলওয়েজ মনে রাখতে হবে এখানে যা থাকবে তার বিপরীতটা বসাবো। এখানে +42 আছে, তাহলে আমরা এখানে -42 বসাবো। তাহলে মাইনাস এখানে হচ্ছে 42, আর এখানে কি আছে এন, সো এন বসিয়ে দেবো। এখানে -47 আছে, তাই না, যেহেতু -47 আছে তার মানে আমরা কী করবো, এর বিপরীতটা বসাবো, বিপরীত চিহ্নযুক্তটা। তাহলে প্লাস হয়ে যাবে, +47, আর এখানে কি আছে 47, আর এখানে কি আছে এন, সো এন বসে গেল, তাই না। আশা করি বোঝা গেছে। এখন জাস্ট আমরা কমন নেব, তাহলে হয়ে গেল। আর যারা এখনও মিলের টার্মটা বুঝেননি তারা আপনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়াও মিল টার্ম নিয়ে আমার ভিডিও করা আছে, সেগুলো দেখে নেবেন। ওকে, এখন জাস্ট আমি কমন নেব এখানে, তাহলে হয়ে যাবে। এখানে কি কমন নেব আমি, এখানে দেখতে পাচ্ছেন 2, এখানে তাহলে 2 কমন নেওয়া যাবে, যেহেতু এখানে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। সো 2 কমন, এখানে n², এখানে n, তার মানে এখানে n কমন নেওয়া হচ্ছে। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করবো, তাহলে কী পাবো আমরা n, আর এখানে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, n কেটে গেল, 42কে 2 দ্বারা ভাগ করলে হয় 21 প্লাস, তাই না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কী আছে 47, তাহলে আমরা এখানে 47 কমন নিয়ে নিলাম। তাহলে 47 কেটে গেলো, তাহলে থাকলো n, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, এটাকে 987কে 47 দ্বারা ভাগ করলে হবে 21 ইকুয়াল 0। এখন আমরা বাকিটুকু করে নিই। এই 2টা থেকে আমরা কী কমন নেব, n -21, এটা কমন নিয়েছি এই 2টা থেকে। প্লাস এখানে কী থাকলো, প্লাস বলছি, প্লাস তো হবে না, আমি কাটিয়ে দিলাম। এই 2টা থেকে কী কমন, n -21, বাকিটুকু কী আছে টুয়াইস n, আর এখানে কী আছে +47 ইকুয়ালস 0। ওকে, আমরা জাস্ট আর কয়েকটা লাইন করবো, তাহলে হয়ে গেল। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যেহেতু এর পাশে 0 আছে, তার মানে এই 2টার সমান আমরা 0 লিখতে পারবো আলাদা আলাদাভাবে। তাহলে হয় n ইকুয়ালস n -21 ইকুয়াল 0, অথবা টুয়াইস n প্লাস 47 ইকুয়াল 0। অতএব n ইকুয়ালসকে আমরা পেলাম, মাইনাসটা এর পাশে হয়ে গেলো প্লাস, তাহলে আমরা n এর মান পেলাম 21, বা টুয়াইস n থেকে গেলো, এই প্লাসটা পাশে এসে মাইনাস হয়ে গেল, তাই না। অতএব n ইকুয়ালস আমরা কী পেলাম -47/2। ওকে, দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে, কিন্তু n হচ্ছে পদ সংখ্যা, তাই না, মানে n এর মান কখনো কী হয় না, ঋণাত্মক হয় না কিংবা ভগ্নাংশ হয় না। তাহলে লিখে দেব n এর মান কখনো ঋণাত্মক হয় না, সুতরাং যা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এর মান কত হলো, জাস্ট 21। অতএব নির্ণয় n এর মান 21, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ধারাটি বের হয়ে গেছে এটা, আর এর মান বের হয়ে গেছে 21। সো
আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।